আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সৌম্য সরকারকে তৃতীয় ওডিআইতে না নেওয়া নিয়ে অনেক কিন্তু সমালোচনা ফেস করতে হচ্ছিল শুরুর দিকটায়। তবে যাকে আসলে সৌম্য সরকারের জায়গায় নেওয়া হয়েছে বাংলাদেশ পাকিস্তান এই ৩ ম্যাচের ওডিআই সিরিজের জন্য, সেই তানজিদ হাসান তামিম তিনি কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। গত ম্যাচটাতে ১০৭ রান করেছেন, ১০৭ বল থেকে নিজের ওডিআই ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন এবং সেই সাথে তার প্রথম যে ম্যাচটা ছিল এই সিরিজের সেখানেও কিন্তু একটা দুর্দান্ত নট আউট একটা 50 করে তিনি দলকে জেতাতে সাহায্য করেছিলেন। সো তানজিদ হাসান তামিমের আসলে ইনক্লুশনটা নিয়েই কি আসলে মূল কনফিউশন, নাকি সৌম্য সরকারকে দলে না নেওয়ার বিষয়টা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে? এই দুটো বিষয় কিন্তু কতটুকু রিলেটেড সেই জিনিসটাই কিন্তু আলোচনা করা যেতে পারে এই জায়গাটা। একদম শুরুর দিক থেকে যদি যাই, সৌম্য সরকারকে কেন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি তোড়জোড় হচ্ছিল, তার পেছনে সবচেয়ে বড় কারণ এটাই ছিল যে সৌম্য সরকার গত যে ওয়ানডে সিরিজটা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের সাথে, সেই সিরিজে কিন্তু ভালো রান পেয়েছিলেন এবং সৌম্য সরকার শেষ যে ইনিংসটা খেলেছেন বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে, সেটাও কিন্তু 90 রানসের একটা নক ওয়েস্ট ইন্ডিজের সাথে থার্ড ওডিআইতে। এবং সেই ম্যাচটা বাংলাদেশ দারুণভাবে জিতে যায় সৌম্য সরকারের ওই অ্যাগ্রেসিভ ব্যাটিংয়ে এবং খুব কঠিন ব্যাটিং কন্ডিশনে, খুব টার্নিং একটা উইকেটে, নন ব্যাটিং কন্ডিশনে তিনি সেই রানগুলো তুলেছিলেন, যেটা ওই ইনিংসটাকে আরো বেশি মাত্রায় আসলে প্রশংসনীয় করে তোলে। তবে এই যে পাকিস্তান সিরিজটা শুরু হলো, সেই সিরিজটাতে ৩টা ম্যাচ হয়েছে, ৩ ম্যাচেই বাংলাদেশ অপরিবর্তিত প্রথম একাদশ সাজিয়েছে এবং সেখানে সৌম্য সরকারকে জায়গা দেওয়া হয়নি। সিরিজ শুরুর আগে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আমার মনে হচ্ছিল যে তিনজনকেই কি রাখা হবে কিনা 11-এ, সৌম্য সরকার, সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম। তবে শেষ পর্যন্ত টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে সাইফ এবং তানজিদ তামিমকে দিয়েই তারা খেলবে। মোস্ট লাইকলি বাংলাদেশ যদি প্রথম দুটো ম্যাচ জিতে যেত, হয়তো থার্ড ম্যাচটাতে সৌম্য সরকারকে একটা সুযোগ দেওয়া হতো। বাট যেহেতু থার্ড ম্যাচটা বাংলাদেশের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, ফার্স্ট ম্যাচটা বাংলাদেশ জেতার পর সেকেন্ড ম্যাচটা পাকিস্তান জিতেছে এবং থার্ড ম্যাচটা না জিতলে বাংলাদেশ সিরিজ হেরে যাবে, এরকম একটা সমীকরণ এসেছিল। সে কারণে হয়তো বাংলাদেশ ওই একই 11 নিয়ে নেমেছে, ওই তানজিদ তামিমের উপরে তারা ভরসাটা রেখেছে। তানজিদ তামিম এই সিরিজ শুরুর আগে 28টা ওডিআই ম্যাচ খেলেছিলেন এবং সেই ওডিআই ম্যাচগুলো থেকে তার 50 সংখ্যা ছিল মাত্র 4টা এবং সেই সাথে তার কোনো সেঞ্চুরি ছিল না, তার অ্যাভারেজটা ছিল 22-এর ঘরে। সো এরকম একজন ব্যাটার যার স্ট্রাইক রেট 100 কিন্তু অ্যাভারেজ 22 এবং তিনি 28টা ম্যাচ খেলে ফেলেছেন, 2023 বিশ্বকাপও তিনি খেলেছিলেন, সেই সময় থেকে তাকে ক্যারি করতে থাকার পরও তানজিদ তামিমের ওই কনসিস্টেন্টলি বড় রান করার যে বিষয়টা টপ অফ দ্য অর্ডারে, সেইটা কিন্তু আমরা একেবারেই দেখতে পাচ্ছিলাম না। 28 ইনিংস থেকে মাত্র 4টা ইনিংসে 50 অ্যাজ অ্যান ওপেনার, সেটা কিন্তু খুবই গড়পড়তা একটা পরিসংখ্যান, সেটা কিন্তু বলাই যায়। তবে তানজিদ তামিমের যেই ভালো দিকটা, সেটা অনেকটা সৌম্যের সাথেও মিলে যায়। তিনি একজন ন্যাচারাল স্ট্রোক হিটার এবং প্রথম পাওয়ার প্লের ভেতরে ওই অ্যাগ্রেসিভ স্টার্টটা বাংলাদেশকে এনে দেওয়া, একটা কুইক স্টার্ট বাংলাদেশকে এনে দেওয়া, সেই কাজগুলো কিন্তু তানজিদ তামিম করতে পারেন, যেটা সৌম্য সরকার ওই তার ডেবিউর সময় 2014-15 সময়, সেই সময় থেকে করে এসেছেন এবং সময়ে সময়ে সৌম্য সেই রিফ্লেকশনটাও কিন্তু দেখিয়েছেন যে তিনি এইসব ইনিংস খেলতে পারেন। তবে অনেক লম্বা সময় পর পর, অর্থাৎ সৌম্য সরকারের কাছ থেকে যেই এক্সপেক্টেড কনসিস্টেন্সি, সেটা কিন্তু বাংলাদেশ অনেক বছর ধরে পাচ্ছিল না বলেই তিনি গত 12 বছর ধরে দলের সঙ্গে থাকার পরও পার্মানেন্ট মেম্বারটা হতে পারছেন না বা অপরিহার্য সদস্য হতে পারছেন না এই স্কোয়াডটার। যাই হোক, তানজিদ তামিমের প্রসঙ্গে ছিলাম। তানজিদ তামিমের সেই ইনিংসটার একটা বিস্তারিত বিশ্লেষণে আমরা যেতে পারি। তানজিদ তামিম তিনি ওই দিনটায় বা তৃতীয় ওডিআইটায় বাংলাদেশ টসে হেরে আগে ব্যাট করেছিল, সুতরাং সেখানে আগে ব্যাটিং এর সুযোগটা তানজিদ তামিম পেয়েছেন। আগের দুটো ম্যাচে তাকে পরে ব্যাট করতে হয়েছে, এটা রান চেজিং কজে ব্যাট করতে হয়েছে। তবে তানজিদ তামিমের নামের সাথে যেই ব্যাপারটা জুড়ে দেওয়া যে যায় এবং যেটা আমরা পরিসংখ্যানগত দিক থেকেও দেখেছি, সেটা সত্যি যে যখনই বাংলাদেশ কোনো চেজিং এফোর্টে যায় বা যখনই বাংলাদেশ কোনো কঠিন সমীকরণ মেলাতে যায়, ওয়াইল্ড চেজিং এন ইনিংস, তানজিদ তামিম কিন্তু সেখানে মোস্ট লাইকলি ফ্লপ করেছেন বা ক্লিক করতে পারেননি তার ইয়াং ক্যারিয়ারে এখনো পর্যন্ত। সো আগে যখন বাংলাদেশ ব্যাট করতে নেমেছে, তানজিদ তামিমের কাছ থেকেও এক্সপেকটেশনটা বেশি ছিল যে তিনি ডেফিনেটলি নিজের মতো করে, নিজের স্টাইলে, নিজের ছন্দে ব্যাট করা শুরু করবেন এবং সেটা করেছেনও তিনি। শুরুর দিকটা থেকেই খুবই অ্যাগ্রেসিভ একটা মোডে ছিলেন এবং শেষ পর্যন্ত তিনি তার প্রথম ওডিআই সেঞ্চুরিটা তুলেই নিয়েছেন। 107 বল থেকে 107 রান তার সংগ্রহ ছিল এবং সেখানে 7টা ছক্কার পাশাপাশি 6টা চার তিনি হাঁকিয়েছেন। বিশেষ করে ওই মিড উইকেট, কাও কর্নার, স্কোয়ার লেগ, ওই অঞ্চলগুলো দিয়ে বেশ কিছু ভালো শট তার ছিল, লং অফের উপর দিয়ে বেশ কিছু ভালো শট ছিল। এই দুটো তার মূলত একটা স্ট্রং জোন আমরা কিন্তু দেখেছি এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেখানে তার যে রান স্কোরিং এরিয়াস গুলো, সেখানে কিন্তু হেভিলি তিনি রান করেন ওই স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, লং অন লং অফ, বিশেষ করে লং অফ, এবং সেই সাথে ওই কাও কর্নার, মিড উইকেট, স্কোয়ার লেগ, সেই জোনগুলো দিয়েও তিনি
খুব ভালো খেলতে পারেন। স্কোয়ার অফ দ্য উইকেট অফ সাইডেও তার বেশ কিছু ভালো শট আমরা দেখেছি, বাট ওভারঅল একটা গ্রাফটিং ইনিংস তার ছিল। শুরুটা খুব ভালো হওয়ার পর যখন তিনি 120-30 স্ট্রাইক রেটে ব্যাট করছিলেন প্রায় 70 রান পর্যন্ত, সেখান থেকে 100-তে পৌঁছতে একটু সময় নিয়েছেন। সেটা একটা ট্রিকি টাইম বাংলাদেশের জন্য ছিল, এবং বিভিন্ন ক্রিকেটারদের সঙ্গে আলাদা আলাদা করে কিছু পার্টনারশিপ তিনি করেছেন। 3 নম্বরে নাজমুল শান্তর সঙ্গে পার্টনারশিপ করেছেন। ওপেনিং স্ট্যান্ডটা ছিল আবার ওই 105 রানের, যেটা কিনা সাইফ এবং তানজিদ তামিমের প্রথম 100 রানের জুটি। এর আগে তারা 4বার জুটিবদ্ধ হয়েছিলেন, তবে সেখানে 27 ছিল তাদের সর্বোচ্চ ওপেনিং স্ট্যান্ড, এবং সেটাকেই তারা পার করে 105 রানের একটা ওপেনিং স্ট্যান্ড করেছেন, যেটা বাংলাদেশের জন্য খুবই এনকারেজিং ছিল। এবং তানজিদ তামিমের এই সেঞ্চুরিটার কারণেই দিন শেষে বাংলাদেশ কিন্তু ওই 300-র কাছাকাছি একটা স্কোর করতে পারে এবং পাকিস্তানকে তারা 11 রানে হারিয়ে দেয়। তো তানজিদ তামিম শেষ পর্যন্ত একটা পারফরমেন্স তো দিয়েছেন, এখন তাকে তো যেই কারণে টিম ম্যানেজমেন্ট তাদের 11-এ রাখছে বা যে কারণে আস্থাটা রাখছে, একটা মূল লজিক আমার কাছে মনে হয় সেটা হচ্ছে তার এইজ। এইজ কিন্তু তার পক্ষে কথা বলছে, এবং তানজিদ তামিম, আমার কাছে মনে হয় যে তামিম ইকবাল যেভাবে করে ধূমকেতুর মতো বাংলাদেশ জাতীয় দলে উদয় হয়েছিলেন অ্যাজ এ টিনেজার, এবং তাকে কিন্তু বাংলাদেশ টিম ক্যারি করে নিয়ে গিয়েছিল শুরুর দিকটায়। আপনি যদি চিন্তা করেন তামিম ইকবালের ওডিআই পরিসংখ্যান অ্যাজ আ ব্যাটার, যদিও সেই সময়টায় বাংলাদেশ অবভিয়াসলি আরো শক্ত প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতো বা বাংলাদেশেরও অবস্থা হয়তো এখনের মতো না, তারপরও সেই সময়টায় তামিম ইকবাল যখন গ্রো করছিলেন অ্যাজ অ্যান ওপেনার, সেই সময়টায় তারও কিন্তু ওই 20-25 অ্যাভারেজটা ছিল প্রথম বেশ কয়েকটা ম্যাচ ধরে, এবং তিনিও কিন্তু তার প্রথম সেঞ্চুরিটা পেতে অনেক সময় নিয়েছেন। সো তানজিদ তামিমের ক্যারিয়ার গ্রোথটাও আমাদের কাছে অনেকটা তামিম ইকবালের ক্যারিয়ার গ্রোথের মতোই লাগছে, যে শুরুর দিকটা থেকে একটা ফ্ল্যামবয়েন্স, একটা এক্সট্রাভ্যাগেন্স তার খেলার মধ্যে রয়েছে, এবং তিনি বোলারদেরকে অ্যাটাক করতে বা বোলারদের এগেনস্টে চড়াও হতে খুবই অ্যাগ্রেসিভ মোল্ডে ব্যাটিংটা করতে পছন্দ করেন, এবং সেটা একটা হাই রিস্ক গেম। তবে সেই গেমটা খেলতে গিয়েও আস্তে আস্তে ম্যাচুরিটির ছাপগুলো যতদিন আসবে তখনই কিন্তু তার লম্বা ইনিংসগুলো বের হওয়া শুরু করবে। তিনি এই সিরিজটা শেষ করেছেন 175 রান করে 3 ম্যাচ থেকে, এবং সেখানে তিনি যৌথভাবে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন নাহিদ রানার সঙ্গে, এবং তিনি এই সিরিজেরই হাইয়েস্ট রান স্কোরার হিসেবে শেষ করেছেন। সো তার কাছ থেকে আমরা এনকারেজমেন্ট পাচ্ছি। ভবিষ্যৎটা আসলে কি দেখতে পারি আমরা বাংলাদেশের ওয়ানডে ফরম্যাটের এই টিমটায়? সৌম্যকে নিয়ে এত কথা হচ্ছে, সৌম্য কিভাবে ফিরবেন বা ফিরতে পারেন এই দলটার মধ্যে? একটা উপায় রয়েছে ডেফিনেটলি, সেটা হচ্ছে সাইফ হাসান, যিনি কিনা একটু অফ কালার আছেন বা খুব একটা ভালো ফর্মে নেই, তাকে বাদ দিয়ে সৌম্য সরকারকে নেওয়া যায় কিনা। তবে সেই ক্ষেত্রে আবার টিম ম্যানেজমেন্ট হয়তো ওই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনের বিষয়গুলো দেখেন, কারণ নাজমুল শান্ত যদি 3 নম্বরে ব্যাট করতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের টানা 3জনই বাহাতি হয়ে যায় যদি সৌম্য তিনি ওপেন করেন। এটা বাংলাদেশের জন্য নতুন কিছু না, আমরা আগেও কিন্তু 3 বাহাতি নিয়ে টপ 3-তে খেলেছি। সো সেই জায়গা থেকে যদি চিন্তা করি, হুএভার ইজ ইন বেটার ফর্ম আসলে তারই সুযোগ পাওয়া উচিত। সেই লজিকে কিন্তু সৌম্য সরকারের এই সিরিজটা খেলার কথা ছিল, তিনি সুযোগ পাননি। তবে তানজিদ তামিম সুযোগ পেয়ে কাজে লাগিয়েছেন। সাইফ হাসান তিনি কিছুটা বোলিং করতে পারেন, যেটা আবার সৌম্যও করতে পারেন, সুতরাং সেখানেও কিন্তু খুব বেশি তাদের মধ্যে ডিফারেন্সিয়েট করার উপায় নেই। আমার কাছে মনে হয় যে পরবর্তী যে সিরিজটা আসছে নিউজিল্যান্ড সিরিজ, সেটারও কিন্তু দিন ঘোষণা করা হয়ে গেছে। নিউজিল্যান্ড এপ্রিল মাসে আসবে, এবং 3 ম্যাচের টি20 সিরিজ এবং সেই সাথে ওডিআই সিরিজ তারা খেলবে। সো ওই সিরিজটাতে নতুন ভাবে সৌম্য সরকার এবং তানজিদ তামিমকে কি চেষ্টা করে দেখা যায় কিনা, সেটাও কিন্তু একটা প্রপোজাল হতে পারে। মানে জাস্ট বাজিয়ে দেখা আর কি, যেহেতু এখনো বাংলাদেশ ওই এক্সপেরিমেন্টাল স্টেজ দিয়ে যাচ্ছে, কারোরই পজিশনটা পার্মানেন্ট না। তবে তানজিদ তামিম কিছুটা হলেও আমার মনে হয় এগিয়ে থাকেন, কারণ তার ওই যে ইউথফুলনেস, তার মধ্যে ফিউচার প্রসপেক্ট বিষয়টা আছে, যে কারণে তার উপর হয়তো টিম ম্যানেজমেন্ট একটু বায়াসড আছেন। তার সঙ্গী কে হবেন সেই জায়গাটার মধ্যে আমার মনে হয় সৌম্যর এক্সপিরিয়েন্সটা বাংলাদেশ কাজে লাগাতে চাইলে নিউজিল্যান্ডের এগেনস্টে সৌম্য সরকারকেও অ্যাজ এন ওপেনার সুযোগ দেওয়া যেতে পারে তানজিদ তামিমের সঙ্গে। এন্ড দেন আমরা আসলে দেখতে পারি যে আসলে কি হয়, কারণ সৌম্য কিন্তু ওই সিনিয়র তামিমেরও পার্টনার হয়েছিলেন 2015-তে, আপনাদের মনে থাকার কথা। সেই ফেজটাতে বাংলাদেশ কিন্তু রেগুলারলি সৌম্য এবং তামিম ইকবালকে দিয়ে ওপেন করিয়েছিল, এবং খুবই সফল হয়েছিল এই জুটিটা। দুজনই বাহাতি ছিলেন, খুবই ভালো খেলেছেন তারা শুরুর দিকটায়। সো ওরকম একটা সিচুয়েশন নিউজিল্যান্ডের সঙ্গেও যদি হয়, খুব একটা অবাক হব না। তানজিদ তামিমের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, এবং তার অ্যাভারেজটা এখন বেড়ে যেহেতু 25 হয়েছে, তার প্রথম সেঞ্চুরিটা যেহেতু পেয়েছেন, আশা করব তিনি এখন থেকে টানা লম্বা ইনিংস খেলার অভ্যাসটা গড়ে তুলবেন। বাংলাদেশের শুরুটা যেন ভালো হয় সেটা ইনশোর করার মতো করে তিনি পারফরমেন্স দেবেন, এবং বাংলাদেশের ভবিষ্যৎ তামিম ইকবাল তিনি হয়ে উঠবেন সেই আশাটাই আমরা করতে পারি। তামিম ইকবালকেও যেন তিনি ছাড়িয়ে যেতে পারেন সেই আশাটাই আমরা করতে পারি। ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট করে, এবং সেই সাথে তানজিদ তামিমের ব্যাটিং এর ব্যাপারে আপনাদের আসলে কি মতামত, তার ফিউচারটা আসলে আপনারা কেমন দেখছেন ওডিআই ফরম্যাটটায়, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবং সৌম্যের সাথে কি একটু আনফেয়ার হয়েছে কিনা তাকে এই স্কোয়াডে বা দলে না নেওয়াটা, সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।